বিসমিল্লাহির রহমানির রহিম। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমরা আরেকটি ক্লাস আজকে নিতে পারছি। ক্লাসটি খুবই গুরুত্বপূর্ণ। সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড সেন্টেন্স সম্পর্কিত ক্লাস। যে ক্লাসটা আমরা আজকে নিচ্ছি, এটা তোমরা যদি ভালোভাবে ফলো করো তাহলে আর সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড নিয়ে আর কোনো সমস্যা থাকবে না। তো কথা না বাড়িয়ে আমরা ক্লাসে চলে যাচ্ছি। তো সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড বা সিম্পল কম্পাউন্ড কমপ্লেক্স সেন্টেন্স সংজ্ঞা আমরা অন্যান্য ভিডিওগুলোতে দিয়েছি। তো আমরা এখানে চিনব কিভাবে সেই কৌশলটাই আলোচনা করব। যে সিম্পল সেন্টেন্সে একটি মাত্র সাবজেক্ট থাকবে এবং একটি মাত্র ফাইনাইট ভার্ব থাকবে। কম্পাউন্ড সেন্টেন্সের কনজাংশন থাকবে, নির্ধারিত কনজাংশন, এবং একাধিক কম্পাউন্ড সেন্টেন্সের ইন্ডিপেন্ডেন্ট ক্লজ থাকবে। কমপ্লেক্স সেন্টেন্সে একাধিক ক্লজ থাকবে এবং কমপ্লেক্স সেন্টেন্সের আলাদা আলাদা কনজাংশন আছে, সেই কনজাংশনগুলো থাকবে। মূলত তোমরা কনজাংশন দিয়ে সহজেই চিনে ফেলতে পারবে যে কোনটা কমপ্লেক্স সেন্টেন্স এবং কোনটা কম্পাউন্ড সেন্টেন্স। সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড সেন্টেন্স চিনতে হলে ফাইনাইট ভার্ব, কনজাংশনস, ক্লজ মার্কার কি তা চিনতে হবে। ফাইনাইট ভার্ব সম্পর্কে অনেকেরই পরিষ্কার ধারণা নেই, তাই আমি এখানে ধারণাটা পরিষ্কার করার জন্য একটা ছোট্ট সংজ্ঞা দিয়েছি। ফাইনাইট ভার্ব, যে ভার্ব দ্বারা টেন্স চেনা যায় বা টেন্স আইডেন্টিফাই করা যায়, টেন্সকে জানা যায়, তাকে ফাইনাইট ভার্ব বলে। যে ভার্ব দ্বারা টেন্স আইডেন্টিফাই করা যায় তাকে ফাইনাইট ভার্ব বলে। আইডেন্টিফাই হলো চেনা, জানা বা শনাক্ত করা। তো আমরা ফাইনাইট ভার্বকে জানার জন্য ফাইনাইট ভার্বের যে পরিধিটা, এটাকে আর একটু ছোট করে নিয়ে আসছি। তোমরা যখন দেখবে টু প্লাস ভার্ব অথবা ভার্ব প্লাস আইএনজি অথবা ভার্ব 3 অর্থাৎ ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম অথবা হ্যাভিং প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, জানবে যে এগুলো হচ্ছে নন ফাইনাইট ভার্ব। নন ফাইনাইট ভার্ব। তো নন ফাইনাইট ভার্বকে আমরা আরো ছোট করে বলতে পারি যে ইনফিনিটিভ হলো টু সহ ভার্ব, পার্টিসিপল ভার্বের সাথে আইএনজি, আর জেরান্ডো ভার্বের সাথে আইএনজি হয়। তো পার্টিসিপল অ্যাডজেক্টিভের কাজ করে আর জেরান্ড নাউনের কাজ করে। আমরা যখন আলোচনায় আরো একটু ভিতরে যাব তখন আমরা এগুলো সম্পর্কে আরো বেশি অবগত হব। তো আমরা এখানে দেখলাম টু সহ ভার্ব, ভার্ব প্লাস আইএনজি, ভার্বের পাস্ট পার্টিসিপল, হ্যাভিং প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল, এগুলো হচ্ছে নন ফাইনাইট ভার্ব অর্থাৎ ইনফিনিটিভ, পার্টিসিপল, জেরান্ড। তো পাস্ট পার্টিসিপল আছে এর মধ্যে, পার্টিসিপল, প্রেজেন্ট পার্টিসিপল, পাস্ট পার্টিসিপল, এগুলো নন ফাইনাইট ভার্ব। এখানে আমরা ফাইনাইট ভার্ব যে অংশটা, এই অংশটা বামে দিয়েছি এবং আমরা এটাকে একটু কালার করে দিতে চাই তোমাদের জন্য, তোমরা যাতে এটা সহজেই ধরে নিতে পারো। এটা আমরা এই কালার দিলাম। ভার্বের বেস ফর্ম অর্থাৎ ভার্ব যে ফর্মে থাকে,
ডিকশনারিতে বা গ্রামার বইয়ে যে প্রথম ফর্মটা থাকে এটা হলো ভার্বের বেস ফর্ম। বেস ফর্মটা হচ্ছে ফাইনাইট ভার্ব। ভার্বের পাস্ট ফর্ম যেটা গ্রামার বইয়ে পাস্ট ফর্ম হিসেবে থাকে সেটা ভার্বের পাস্ট ফর্ম। ইটের পাস্ট ফর্ম এইট। এরপরে নন ফাইনাইট ভার্ব। নন ফাইনাইট ভার্ব হলো ভার্বের 3 নম্বর রূপ পাস্ট পার্টিসিপল ইটেন। ভার্বের 4 নম্বর রূপ ভার্ব প্লাস আইএনজি ইটিং। টু প্লাস ভার্ব টু ইট। তারপরে হ্যাভিং প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল হ্যাভিং ইটেন। এগুলো হচ্ছে নন ফাইনাইট ভার্ব। তো শিক্ষার্থী বন্ধুরা, ব্যবসা করতে যেমন আমাদের পুঁজি লাগে এবং অনেক স্ট্র্যাটেজির প্রয়োজন হয়, তোমাদেরকেও এখানে এটা প্রয়োজন হবে। কারণ তোমরা এই ভার্বগুলো কোনটা নন ফাইনাইট আর কোনটা ফাইনাইট এটা ভালোভাবে জেনে নেওয়ার জন্য তোমরা এগুলোকে বারবার পড়বে, তাহলে মনে থাকবে যে ভার্বের ফাইনাইট ফর্ম হচ্ছে বেস ফর্ম বা প্রেজেন্ট ফর্ম, এরপরে পাস্ট ফর্ম। আর নন ফাইনাইট ভার্ব হচ্ছে পাস্ট পার্টিসিপল ভার্ব প্লাস আইএনজি টু প্লাস ভার্ব হ্যাভিং প্লাস পাস্ট পার্টিসিপল। আমরা এখানে দেখব এনবি। ভালোভাবে লক্ষ্য করো। তবে ভার্বের 3 বা 4 এর পূর্বে অক্সিলিয়ারি ভার্ব বা বি ভার্ব ব্যবহৃত হলে এরা ফাইনাইট ভার্ব হিসেবে কাজ করে। অর্থাৎ নন ফাইনাইট যে ভার্বটা ভার্বের যে 3 নম্বর ফর্ম অর্থাৎ পার্টিসিপল, এটা প্রেজেন্ট পার্টিসিপল, এটা ফার্স্ট পার্টিসিপল, 3 নম্বর ফর্মটা পাস্ট পার্টিসিপল এবং 4 নম্বর ফর্ম প্রেজেন্ট পার্টিসিপল। এই দুইটি নন ফাইনাইট ভার্ব যখন অক্সিলারি ভার্ব গ্রহণ করে কোনো টেন্স গঠন করে তখন সেটা হবে ফাইনাইট ভার্ব। যেমন ধরো এখানে ইজ ওয়াজ পরে ইটিং আছে, এটা টেন্স গঠন করতেছে। ইজ ইটিং হলো প্রেজেন্ট কন্টিনিউয়াস, ওয়াজ ইটিং হচ্ছে পাস্ট কন্টিনিউয়াস, হ্যাজ ইটেন হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট, হ্যাভ ইটেন হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট। তো এইভাবে যখন কোনো টেন্স গঠন করে আইএনজি যুক্ত ভার্ব বা পাস্ট পার্টিসিপল তাদের সাথে অক্সিলিয়ারি ভার্বকে গ্রহণ করে কোনো টেন্স গঠন করে বা কোন টেন্সে আছে তা সেটা চিনিয়ে দেয়, তখন এগুলো ফাইনাইট ভার্ব। আর যখন এগুলো চিনিয়ে দেয় না তখন সেটা হচ্ছে নন ফাইনাইট ভার্ব। তো শিক্ষার্থী বন্ধুরা, আশা করি আমরা নন ফাইনাইট এবং ফাইনাইট ভার্ব সম্পর্কে কিছুটা ধারণা পেয়েছি এবং চর্চা করলে আরো ভালো ধারণা হয়ে যাবে তোমাদের। মনে রাখতে হবে যে প্র্যাকটিস না করলে কোনো কিছুই হয় না। আমরা কিছু কনজাংশন এখানে দিব। কোঅর্ডিনেটিং কনজাংশন, নিম্নে কনজাংশনগুলো উল্লেখ করা হচ্ছে। ফ্যান বয়েজ, এটা হচ্ছে একটা অ্যাক্রোনিম, অর্থাৎ 60টি শব্দের প্রথম অক্ষর দিয়ে এটা তৈরি করা হয়েছে। এফ এতে একটি ওয়ার্ড হবে, এতে একটি, এন এ একটি, বিতে একটি, ওতে একটি, ওয়াইতে একটি, এস একটি। যেমন ফ্যানের এফ এর জন্য হবে ফর, এর জন্য হবে অ্যান্ড, এন এর জন্য হবে নর, বি এর জন্য হবে বাট, ও এর জন্য হবে অর, আর ওয়াই এর জন্য হবে ইয়েট, আর এস এর জন্য হবে সো। এগুলো ছাড়াও আরো কিছু কোঅর্ডিনেটিং কনজাংশন আছে, দেয়ারফর, আদারওয়াইজ।
both and, either or, neither nor, not only but also, on the contrary, on the other hand, moreover ইত্যাদি। এই কনজাংশনগুলো কোনো সেন্টেন্সের মাঝে থাকলে তা নিশ্চিত কম্পাউন্ড সেন্টেন্স হবে। এই কথাটা তোমাদেরকে মনে রাখতে হবে যে আমি এখানে যে কনজাংশনগুলো কোঅর্ডিনেটিং কনজাংশনগুলো প্রদান করেছি সেই কনজাংশনগুলো যদি কোনো সেন্টেন্সের মধ্যে পাওয়া যায় তাহলে সেই সেন্টেন্সটা হবে কম্পাউন্ড সেন্টেন্স। ক্লজ মার্কার বা সাবঅর্ডিনেট কনজাংশন। সাবঅর্ডিনেট কনজাংশনগুলোর আরেকটা নাম হচ্ছে ক্লজ মার্কার। নিম্নে ক্লজ মার্কারগুলো উল্লেখ করা হলো। WH ওয়ার্ডস। WH ওয়ার্ডস অর্থাৎ যে ওয়ার্ডের প্রথমে W বা H থাকে সেগুলো হচ্ছে WH ওয়ার্ডস। তো এখানে হু, হুইচ, হোম, হোজ এগুলোর প্রথমে W আছে। হোয়ার, ওয়েন, ওয়াই, হোয়াট, হোয়াই, হাউ, হাউ লং, হাউ মেনি, হাউ মাচ, হোয়াট টাইম এগুলোর প্রথমেও W আছে আর H আছে। এরপরে আছে আরো কিছু কনজাংশন, এগুলো ক্লজ মার্কার। অ্যাজ ইফ, সিন্স, সো দ্যাট, হার্ডলি, স্কার্সলি, বেয়ারলি, নো সুনার, সাচ, ইভেন, দ্য সেম, আনলেস। আনলেস দুবার হয়ে গেছে, আমরা একবার মুছে দিচ্ছি এখানে। আনলেস, আনটিল, দো, অলদো, as, so, dot, that, etc. এই ওয়ার্ডগুলো কোনো সেন্টেন্সের মাঝে থাকলে তা নিশ্চিত কমপ্লেক্স সেন্টেন্স। কমপ্লেক্স সেন্টেন্স বোঝার পর এবার ক্লজ বোঝা যাক। সেন্টেন্সে যেহেতু একটি সাবজেক্ট ও একটি ফাইনাইট ভার্ব থাকে তাই এতে কোনো ক্লজ নাই। সিম্পল সেন্টেন্সে যেহেতু একটি সাবজেক্ট ও একটি ফাইনাইট ভার্ব থাকে যেহেতু একটি সিম্পল সেন্টেন্সে যেহেতু একটি সাবজেক্ট ও একটি ফাইনাইট ভার্ব থাকে তাই এতে কোনো ক্লজ নাই, অর্থাৎ ক্লজের অস্তিত্ব বিদ্যমান থাকবে একমাত্র কমপ্লেক্স ও কম্পাউন্ড সেন্টেন্সে। এক্ষেত্রে ক্লজের সংজ্ঞা, বৈশিষ্ট্য, প্রকারভেদ ও প্রয়োগ ভালোভাবে বোঝার জন্য নিচের বিষয়গুলো ভালোভাবে লক্ষ্য করো। ক্লজ, CLAUSE, ক্লজ। ক্লজ হচ্ছে বাক্যাংশ বা খণ্ডবাক্য। ক্লজ এমন একটি শব্দ সমষ্টি বা শব্দগুচ্ছ যার একটি কর্তা ও একটি ক্রিয়া থাকে, অর্থাৎ সাবজেক্ট ও ফাইনাইট ভার্ব থাকবে। একটি ক্রিয়া থাকা সত্ত্বেও বৃহৎ বাক্যের অংশ হিসেবে কাজ করে। ক্লজ এমন একটি শব্দ সমষ্টি যার একটি কর্তা ও একটি ক্রিয়া থাকা সত্ত্বেও বৃহৎ বাক্যের অংশ হিসেবে কাজ করে। সংজ্ঞাটা মনে রাখতে হবে যে ক্লজ এমন একটি শব্দ সমষ্টি যার একটি কর্তা ও একটি ক্রিয়া থাকা সত্ত্বেও বৃহৎ বাক্যের অংশ হিসেবে কাজ করে। মনে রাখতে হবে একটি বাক্যে যতটি ফাইনাইট ভার্ব থাকবে ততটি ক্লজও থাকবে। ক্লজের বৈশিষ্ট্য, ক্লজ হলো দুই বা ততোধিক ওয়ার্ডের সমষ্টি।
এই শব্দ সমষ্টির নিজস্ব একটি ফাইনাইট ভার্ব থাকে। নিজস্ব ফাইনাইট ভার্ব থাকা সত্ত্বেও ক্লজ নিজে কোনো সেন্টেন্স নয়, মূল সেন্টেন্সের অংশ মাত্র। মূল সেন্টেন্সের অংশ মাত্র। উল্লেখ্য যে ক্লজ সেন্টেন্সে বিদ্যমান একাধিক ক্লজের স্বতন্ত্র ফাইনাইট ভার্ব থাকে। উল্লেখ্য যে সেন্টেন্সে বিদ্যমান একাধিক ক্লজের স্বতন্ত্র ফাইনাইট ভার্ব থাকে। নিজস্ব উল্লেখ্য যে সেন্টেন্সে বিদ্যমান একাধিক ক্লজের স্বতন্ত্র ফাইনাইট ভার্ব থাকে, অর্থাৎ একাধিক ক্লজ থাকলে একাধিক ফাইনাইট ভার্ব থাকবে। এক্সাম্পল, দি বুক দ্যাট আই বট ইয়েস্টারডে ইজ ভেরি ইন্টারেস্টিং। এখানে দি বুক ইজ ভেরি ইন্টারেস্টিং এটা একটা ক্লজ, দ্য বুক ইজ ভেরি ইন্টারেস্টিং এটা একটা ক্লজ, আর দ্যাট আই বট ইয়েস্টারডে এটা আরেকটা ক্লজ। এখান থেকে দ্যাট আই বট ইয়েস্টারডে যদি আমরা সরিয়ে নিই তাহলে হবে দি বুক ইজ ভেরি ইন্টারেস্টিং। আর এটা যদি আমরা কমপ্লেক্স করতে চাই তাহলে বুকের জন্য এখানে দ্যাট ব্যবহার করব। দি বুক দ্যাট আই বট ইয়েস্টারডে, যে বইটি আমি গতকাল কিনেছিলাম সেটা খুবই মজাদার। দ্বিতীয়, হি টোল্ড মি, সে আমাকে বলল, হোয়াট হি ডিড উইথ দ্য পেন, সে আমাকে বলল যে সে কলমটা দিয়ে কি করেছিল। এখানে আমরা যে আন্ডারলাইন করেছি এই আন্ডারলাইন করা অংশটুকু হচ্ছে ক্লজ, আর আন্ডারলাইন যেটা করি নাই সেটাও ক্লজ, সেটাও আলাদা ক্লজ। তো এখানে দুইটা করে ক্লজ আছে আর একটা করে ক্লজ মার্কার আছে। দ্যাট একটা ক্লজ মার্কার, হোয়াট একটা ক্লজ মার্কার। এখানে হি টোল্ড মি একটি ক্লজ, হোয়াট হলো একটি ক্লজ মার্কার, আর হি ডিড উইথ দিস পেন হলো অন্য আরেকটি ক্লজ। লক্ষণীয় যে দুটি ক্লজ এর ফাইনাইট ভার্ব হিসেবে টোল্ড ও ডিড রয়েছে। সেন্টেন্সে ক্লজের ভূমিকা, কার্যক্ষমতার ভিত্তিতে ক্লজকে দুই ভাগে ভাগ করা হয়েছে: প্রিন্সিপাল ক্লজ, সাবঅর্ডিনেট ক্লজ। তো আমরা বলেছি সেন্টেন্সে ক্লজের ভূমিকা বা কার্যক্ষমতার ভিত্তিতে ক্লজকে দুই ভাগে ভাগ করা হয়েছে: প্রিন্সিপাল ক্লজ আর সাবঅর্ডিনেট ক্লজ। প্রিন্সিপাল ক্লজ, যে ক্লজ তার অর্থ প্রকাশের জন্য অন্য কোনো ক্লজের উপর নির্ভরশীল নয় তাকে প্রিন্সিপাল ক্লজ বলে। অর্থাৎ যে ক্লজকে মূল সেন্টেন্স থেকে আলাদা করে দিলেও সিম্পল সেন্টেন্স হওয়ার যোগ্যতা রাখে তাকে প্রিন্সিপাল ক্লজ বলে, তাকে বলে প্রিন্সিপাল ক্লজ। The boy who is playing football is my brother. এখানে the boy is my brother হলো প্রিন্সিপাল ক্লজ, কারণ এটি আলাদাভাবে ব্যবহৃত হলে একটি সিম্পল সেন্টেন্সে পরিণত হতে পারে। বাকি অংশটিও স্বাধীন ছিল কিন্তু হু যুক্ত হওয়ার কারণে স্বাধীনতা নষ্ট হয়েছে, তাই এটি স্পষ্ট অর্থ প্রকাশ করে না। সাবঅর্ডিনেট ক্লজ, যে ক্লজ প্রিন্সিপাল ক্লজের সাহায্য ছাড়া একাকী অর্থ প্রকাশ করতে পারে না তাকে সাবঅর্ডিনেট ক্লজ বলে। অর্থাৎ যে ক্লজকে মূল সেন্টেন্স থেকে আলাদা করে দিলে সিম্পল সেন্টেন্স হওয়ার যোগ্যতা রাখে না তাকে সাবঅর্ডিনেট ক্লজ বলে। এক্সাম্পল, দি বয় হু ইজ প্লেয়িং ফুটবল ইজ মাই ব্রাদার। এখানে হু ইজ প্লেয়িং ফুটবল হলো সাবঅর্ডিনেট ক্লজ, হু ইজ প্লেয়িং ফুটবল এই অংশটা হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ। কারণ আলাদাভাবে ব্যবহৃত হলে এটি একটি সিম্পল
সেন্টেন্সে পরিণত হতে পারে না, কারণ হু সহ হু ইজ প্লেয়িং ফুটবল, যিনি ফুটবল খেলছেন, এটা কোনো অর্থ প্রকাশ করে না আলাদাভাবে, কিন্তু ওই বাক্যটার সহ ওই প্রিন্সিপাল ক্লজের সাথে ব্যবহৃত হলে আলাদা একটা অর্থ প্রকাশ করে। মনে রাখতে হবে প্রত্যেকটি সাবঅর্ডিনেট ক্লজ শুরু হয় ক্লজ মার্কার দিয়ে। প্রত্যেকটি সাবঅর্ডিনেট ক্লজ শুরু হয় ক্লজ মার্কার দিয়ে। ক্লজ মার্কার, আমরা এই কথাটা বারবার বলেছি যে প্রত্যেকটা সাবঅর্ডিনেট ক্লজ শুরু হয় ক্লজ মার্কার দিয়ে। ক্লজ মার্কারগুলো আমাদেরকে চিনতে হবে, কারণ এগুলো সাবঅর্ডিনেট ক্লজ শুরু করে। অর্থাৎ ক্লজ মার্কার এ ঠিক ডানের অংশটি সাবঅর্ডিনেট ক্লজ, তার সেন্টেন্স এর প্রথমে বা শেষে যেখানেই ব্যবহৃত হোক না কেন। আর আমরা পূর্বেই জেনেছি যে কমপ্লেক্স সেন্টেন্সে ক্লজ মার্কার থাকে, তাই এক কথায় বলতে পারি যে সেন্টেন্সটি কমপ্লেক্স সেই সেন্টেন্সে অবশ্যই সাবঅর্ডিনেট ক্লজ আছে এবং তা হচ্ছে ক্লজ মার্কারের পরের অংশ, আর যে অংশটি প্রিন্সিপাল ক্লজ, আর অন্য অংশটি হচ্ছে প্রিন্সিপাল ক্লজ। সাবঅর্ডিনেট ক্লজের পরের অংশটি হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজে ক্লজ মার্কারের পরের অংশটি হচ্ছে কি সাবঅর্ডিনেট ক্লজ। কমপ্লেক্স সেন্টেন্সে ক্লজ মার্কারের পরের অংশটি সাবঅর্ডিনেট ক্লজ। কমপ্লেক্স সেন্টেন্সে ক্লজ মার্কারের পরের অংশটি হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ এবং অন্য অংশটি হচ্ছে প্রিন্সিপাল ক্লজ। তাহলে দেখা যাচ্ছে যে সাবঅর্ডিনেট কনজাংশন বা ক্লজ মার্কার যুক্ত ক্লজকে সাবঅর্ডিনেট ক্লজ এবং এক্ষেত্রে পুরো সেন্টেন্সকে বলা হয় কমপ্লেক্স সেন্টেন্স। আর কোঅর্ডিনেট কনজাংশন দ্বারা যুক্ত সেন্টেন্সটিকে বলা হয় কম্পাউন্ড সেন্টেন্স, যেখানে কোঅর্ডিনেট কনজাংশন এর দুই পাশে সাধারণত প্রিন্সিপাল ক্লজ থাকে। কোঅর্ডিনেট কনজাংশন দ্বারা যুক্ত সেন্টেন্সটিকে বলা হয় কম্পাউন্ড সেন্টেন্স, যেখানে কোঅর্ডিনেট কনজাংশন এর দুই পাশে সাধারণত প্রিন্সিপাল ক্লজ থাকে। সুতরাং কোন সেন্টেন্স কমপ্লেক্স না কম্পাউন্ড এটা নির্ণয় করতে হবে সেন্টেন্সে কনজাংশনের ব্যবহার দেখে। তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা আরো এগোচ্ছি। সাবঅর্ডিনেট ক্লজ সেন্টেন্সে কখনো নাউন ক্লজ, কখনো অ্যাডজেক্টিভ ক্লজ, আবার কখনো অ্যাডভার্ব ক্লজ হিসেবে ব্যবহৃত হয়। নাউন ক্লজ সাধারণত প্রিন্সিপাল ক্লজ এর ভার্বকে হোয়াট দিয়ে প্রশ্ন করলে এর উত্তরে যে ক্লজটি পাওয়া যায় তাই হচ্ছে নাউন ক্লজ। হোয়াট হি সেড, সে যা বলেছিল। কি বলেছিল? হোয়াট হি সেড, সে যা বলেছিল। ওয়াজ নট ট্রু, সত্য ছিল না। দ্যাট হি হ্যাজ মাচ মানি, তার যে অনেক টাকা আছে। ইজ নোন টু অল, এটা সকলেরই জানা। তো এখানে আমরা যে অংশটিকে আন্ডারলাইন করেছি সেটা হচ্ছে নাউন ক্লজ। অ্যাডজেক্টিভ ক্লজ, যে ক্লজ প্রিন্সিপাল ক্লজের সাবজেক্ট বা অবজেক্টকে মডিফাই করে তাকে অ্যাডজেক্টিভ ক্লজ বলা হয়। যেমন এখানে দি বয় হু কেম হিয়ার ইজ মাই ব্রাদার, এখানে এটা হচ্ছে, এই অংশটা হচ্ছে অ্যাডজেক্টিভ ক্লজ, কারণ এটা বলে দিচ্ছে যে কোন বালকটাকে বোঝানো হয়েছে। দিস ইজ দ্য ওয়ে দ্যাট উই কেম দ্য লাস্ট টাইম, দিস ইজ দ্য ওয়ে দ্যাট উই কেম দি লাস্ট টাইম, এখানে দ্যাট থেকে পরের অংশটা হচ্ছে অ্যাডজেক্টিভ ক্লজ। দিজ আর দি ওয়ান্স দ্যাট আই বট, এখানে দি এর পরের অংশটা হচ্ছে এই দ্যাট এর পরের অংশটা হচ্ছে অ্যাডজেক্টিভ ক্লজ। অ্যাডভার্ব ক্লজ, প্রিন্সিপাল ক্লজের ভার্বকে কখন, কোথায়, কিভাবে, কেন এসব দিয়ে প্রশ্ন করলে উত্তরে যে ক্লজ পাওয়া যায় তাকে অ্যাডভার্ব ক্লজ বলে। কখন, কোথায়, কিভাবে, কেন। কখন, কোথায়, কিভাবে, কেন এসব দিয়ে প্রশ্ন করলে
যে ক্লজ পাওয়া যায় তাকে অ্যাডভার্ব ক্লজ বলে। এক্সাম্পল, উই রিড, আমরা পড়ি। কেন পড়ি? কেন দ্বারা প্রশ্ন করো এখানে। কেন পড়ি? সো দ্যাট, যাতে, উই মে লার্ন, আমরা শিখতে পারি। তো এটা হচ্ছে অ্যাডভার্ব ক্লজ। আই শ্যাল গো, আমি যাব। কোথায় যাব? এই কোথায় দ্বারা প্রশ্ন করো, তাহলে বুঝে যাবে হোয়ার হি লিভস ইন, আমি যাব যেখানে সে বাস করে সেখানে। অর্থাৎ এখানে যে কখন, কোথায়, কিভাবে, কেন এসব প্রশ্নের উত্তর দেয় যে ক্লজটা, সেটা হচ্ছে অ্যাডভার্ব ক্লজ। নিচে সাবঅর্ডিনেট ক্লজের একটি ছক উল্লেখ করা হলো। নাউন ক্লজ মার্কার, নাউন ক্লজ শুরু হয় দ্যাট, এটা হচ্ছে ক্লজ মার্কার, ইন্ডিকেটস এ ফ্যাক্ট, একটা ঘটনাকে নির্দেশ করে। আই নিউ, আমি জানতাম, দ্যাট হি হ্যাড টু গো, তাকে যেতে হবে। এখানে দ্যাট থেকে পরের অংশটা হচ্ছে দ্যাট ক্লজ মার্কার, এবং পরের অংশটা হচ্ছে কি, নাউন ক্লজ। হোয়াট on a fact, everyone was surprised at what he bought for the picnic. এখানে what থেকে পরের অংশটা হচ্ছে noun clause. He told me when. He told us. He told us when the plane would arrive. এটা noun clause. Where they were going on their honeymoon, এটা হচ্ছে noun clause, is a very secret a place. Where, why, reason, এটা দ্বারা কারণ বোঝায়। she would not say why he left so early, এখানে why থেকে এই অংশটা হচ্ছে noun clause। who দ্বারা person কে বোঝায়, who sent the letter, এই অংশটা হচ্ছে noun clause। how many একটা কোয়ান্টিটি বোঝায়, I have lost count of how many times I have broken my glasses, এখানে যে how many এটা হচ্ছে noun clause। একটা কোয়ান্টিটি বোঝাচ্ছে, আমরা এটা আন্ডারলাইন করে দিলাম। হাউ মাচ, অ্যান অ্যামাউন্ট, একটা পরিমাণ বোঝায়। হি ওয়াজ নট পেইং অ্যাটেনশন টু হাউ মাচ হি এইট, এই হাউ মাচ এই অংশটার আমরা আন্ডারলাইন করলাম, টুটা বাদ দিতে হবে। ম্যানার, হাউ দ্বারা ম্যানার প্রকাশ করবে, ধরন প্রকাশ করবে। হি শোড আস হাউ হি ওয়াজ গোয়িং টু উইন দ্য রেস, এখান থেকে হাউ দ্বারা যে অংশটা হবে এটা নাউন ক্লজ। হুইচ একটা চয়েস বোঝাবে। আই ডিড নট নো হুইচ, এই হুইচ বুক আই ওয়াজ সাপোজ টু রিড, এটা এখানে আমরা আন্ডারলাইন করে দিয়েছি। হোয়েদার, হোয়েদার তো কি না। আই ডিড নট নো, আই ডিড নট নো হোয়েদার আই শুড ব্রিং মাই বাইক অর লিভ ইট অ্যাট হোম, এখানে হোয়েদার, এই হোয়েদার থেকে বাকি অংশটা নাউন ক্লজের কাজ করছে। হোজ কার, এটা পজেশন, কার অধিকারে আছে। আই নেভার ফাউন্ড আউট হোজ কার ওয়াজ পার্ক আউটসাইড দি হাউস, এটা নাউন ক্লজ। হোজ থেকে যে বাকি অংশটা এটা নাউন ক্লজ। whom a person, she did not know to whom he was engaged, এটা noun clause।
ইফ ইফ হচ্ছে কি না, ইফ এখানে যদি অর্থে ব্যবহার করা হয়নি, এখানে ইফ অর্থ কি না, অল্টারনেটিভ, দুইয়ের মধ্যে বেছে নেওয়ার জন্য বিকল্প। আই ডিড নট নো ইফ আই শুড ব্রিং মাই বাইক, আমি জানতাম না আমার বাইকটি আনতে হবে কিনা। তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা এখানে দেখলাম যে কিভাবে নাউন ক্লজ শুরু হয়। তারপর আমরা দেখব অ্যাডজেক্টিভ ক্লজ মার্কার। অ্যাডজেক্টিভ ক্লজগুলো কি দিয়ে শুরু হয়? অ্যাডজেক্টিভগুলো রিলেটিভ প্রোনাউন অথবা রিলেটিভ অ্যাডভার্ব দ্বারা শুরু হয়। যেমন নাউনের পরে থাকবে হু, হোম, হোজ, হুইচ, দ্যাট, এটসেট্রা। নাউনের পরে থাকবে হোয়েন, হোয়ার, হাউ, হোয়াই, হোয়েন্স, অ্যাজ, এটসেট্রা। এগুলি হচ্ছে অ্যাডজেক্টিভ ক্লজের মার্কার। অ্যাডভার্ব ক্লজ মার্কার, অ্যাডভার্ব ক্লজ মার্কারগুলো আমরা এখানে দেখে নিব। যে ক্লজটাকে অ্যাডভার্ব ক্লজ বলা হবে যখন টিল, আনটিল, বিফোর, আফটার, ওয়েন, হোয়াইল, সিন্স, অ্যাজ লং অ্যাজ সুন অ্যাজ, বাই দ্য টাইম এগুলো থাকবে, তখন এটা অ্যাডজেক্টিভ ক্লজ মার্কার হবে। হোয়ার, হোয়ার এভার, হোয়েন্স, এটাও অ্যাডজেক্টিভ ক্লজ মার্কার। অ্যাজ, সিন্স, বিকজ এগুলো অ্যাডজেক্টিভ। দ্যাট, সো দ্যাট, ইন অর্ডার দ্যাট, লেস্ট এগুলো দিয়েও অ্যাডজেক্টিভ ক্লজ শুরু হবে। দ্যাট, সো ডট ডট দ্যাট, সাচ ডট ডট দ্যাট দ্বারাও অ্যাডজেক্টিভ ক্লজ শুরু হবে। ম্যানার, অ্যাজ, হাউ এগুলো দ্বারা অ্যাডজেক্টিভ ক্লজ শুরু হবে। ইফ, আনলেস, ইন কেস, হোয়েদার, প্রোভাইডেড দ্যাট, অন কন্ডিশন, বাট ফর এগুলো দ্বারাও অ্যাডজেক্টিভ ক্লজ শুরু হবে। দেন এটার দ্বারাও অ্যাডজেক্টিভ ক্লজ শুরু হবে। কম্পারিজন, তুলনা বোঝাতে। ডিগ্রি, অ্যাজ ডট 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 অ্যাজ, সো ডট ডট অ্যাজ, সাচ ডট ডট অ্যাজ এগুলো দ্বারাও অ্যাডজেক্টিভ ক্লজ শুরু হবে। কন্ট্রাস্ট, দো, অলদো, ইভেন ইফ এগুলো দ্বারাও অ্যাডজেক্টিভ ক্লজ শুরু হবে। এতক্ষণ আমরা ক্লজ সম্পর্কে বেসিক কনসেপ্ট অর্জন করেছি। ইংলিশ গ্রামার বোঝার জন্য এই বেসিক কনসেপ্ট থাকা প্রয়োজন। কিন্তু অ্যাডমিশন টেস্টে ক্লজ সম্পর্কিত শুধু এমন প্রশ্ন আসে যেখানে সেন্টেন্সে কি সাবজেক্ট বা ক্লজ মার্কার দরকার নাকি ভার্ব দরকার তা নির্ণয় করতে হয়। আর তা নির্ণয় করতে হলে দেখতে হবে সেন্টেন্সে সাবজেক্ট এবং ফাইনাইট ভার্ব কয়টি। যদি একাধিক ফাইনাইট ভার্ব থাকে তাহলে একাধিক সাবজেক্ট লাগবে, আর যদি একাধিক সাবজেক্ট থাকে তাহলে একাধিক ফাইনাইট ভার্ব লাগবে। তো আমরা এখানে কিছু দেখব যেগুলো সাধারণত ভর্তি পরীক্ষায় এসে থাকে। আর আমরা এসএসসি, এইচএসসির জন্য সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ডের জন্য এর যে উপরের অংশটা সেটা আমরা ভালো করে আয়ত্ত করে নেব। এ ক্লজ মাস্ট হ্যাভ, একটি ক্লজের কি থাকবে? মাস্ট হ্যাভ এ সাবজেক্ট অ্যান্ড এ ভার্ব। এ সাবজেক্ট অ্যান্ড এ ভার্ব, একটা ক্লজের একটা সাবজেক্ট থাকবে এবং একটা ভার্ব থাকবে। হ্যাঁ, এখানে এটি হচ্ছে সঠিক উত্তর। Identify the clause of this sentence. I took no notice of him, so he flew into rage. এই যে এই অংশটা, এটা একটা ক্লজ। এইটাও আরেকটা ক্লজ। এখানে দুইটা ক্লজ আছে। তো আমরা এখানে কোন ক্লজটা আমাদেরকে বার করতে হবে, যে এইটা কি ক্লজ সেটা আমাদেরকে জেনে নিতে হবে। তো কোঅর্ডিনেট ক্লজ, নাউন ক্লজ, অ্যাডজেক্টিভ ক্লজ, অ্যাডভার্বিয়াল ক্লজ। তো এটা হলো কোঅর্ডিনেট ক্লজ, যেহেতু কোঅর্ডিনেট কনজাংশন সো আছে, পরের অংশটা কোঅর্ডিনেট ক্লজ। 3. I know what you want, এখানে আন্ডারলাইন পার্ট ইজ, এই যে হোয়াট ইউ ওয়ান্ট এটার দ্বারা কি বোঝাচ্ছে? এটার দ্বারা প্রিন্সিপাল ক্লজ বোঝাচ্ছে না সাবঅর্ডিনেট ক্লজ বোঝাচ্ছে? তো এটা অবশ্যই সাবঅর্ডিনেট ক্লজ। ক্লজ মার্কার দিয়ে শুরু, হোয়াট দ্বারা শুরু, এটা হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ। এটার আনসার হবে বি। Which part
of this sentence, Rohim said that he was good is subordinate clause. এখানে that এর পরের অংশটাই subordinate clause। তো আমরা এখানে দেখব কোনটা, B, that he was good, এটা হচ্ছে subordinate clause। the book, this is the book I lost, এখানে একটা which বা that আছে, সুতরাং আমরা I lost কে কিভাবে কোন ক্লজ হিসেবে ধরবো, এটা একটা this is the book that বা which I lost, তো এটা কোন ক্লজ হবে, এটা হবে অ্যাডজেক্টিভ ক্লজ, কারণ এখানে এই যে বুক আছে এই বুকটাকে আইডেন্টিফাই আমরা করেছি, এরপরে দ্যাটটা যখন বসবে বা হুইচটা বসবে সেটা তখন কি হয়ে যাবে, অ্যাডজেক্টিভ ক্লজ। বাক্যে দি বুকের পরে একটি ক্লজ মার্কার হুইচ অথবা দ্যাট উজ্জ আছে, যা পূর্বপদ দি বুক এর পাশে ছিল, তাই এটি একটি অ্যাডজেক্টিভ ক্লজ। তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা আলোচনা করলাম আজকে ফাইনাইট ভার্ব, নন ফাইনাইট ভার্ব, ক্লজ মার্কার, সাবঅর্ডিনেট ক্লজ, প্রিন্সিপাল ক্লজ, এগুলো চেনার কৌশল এবং কিভাবে পরীক্ষায় থাকে এগুলো নিয়ে আলোচনা করলাম। তোমরা যারা আমাদের ভিডিওতে নতুন তাদেরকে বলবো যে আমাদের ভিডিওটা লাইক করো, কমেন্ট করে বন্ধুদের দেখার সুযোগ করে দাও, আর যারা এখনো সাবস্ক্রাইব করোনি তারা সাবস্ক্রাইব করে নাও, যেভাবে যেন আমরা পরবর্তী ভিডিও তৈরি করার সাথে সাথে তোমরা নোটিফিকেশন পেয়ে যাও। ধন্যবাদ সবাইকে, আল্লাহ তোমাদের সবাইকে ভালো রাখুক এবং নেক হায়াত দান করুক।